প্রিয় ছাত্রছাত্রী, শিক্ষাবিজ্ঞান বিষয়ের আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু বুদ্ধির আধুনিক ধারণার শ্রেণীবিভাগ। মূল পর্বে যাওয়ার আগে বলবো, যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো, পরবর্তীতে এডুকেশন সাবজেক্টের বিভিন্ন টপিকের আলোচনা পাওয়ার জন্য। তো এসো দেখে নেওয়া যাক আজকের আলোচনা। এখানে প্রথমেই আমরা যেটা বলবো, বুদ্ধির আধুনিক ধারণা। দেখো, এখানে আধুনিক অনেক মনোবিজ্ঞানীগণ বুদ্ধিকে বিভিন্নভাবে ভাগ করে তারা ব্যাখ্যা করেছেন। এখান থেকে অনেক শর্ট প্রশ্ন আসে, পরীক্ষায় আসার মতো বেশ কিছু শর্ট প্রশ্ন এখানে আছে। এই টপিকটি তোমরা শর্ট কোশ্চেনের জন্য একটু সুন্দর করে রেডি করবে। এখানে প্রথমেই দেখো, মনোবিদ হেব, ক্যাটেল, জীববিজ্ঞানীদের মত, ভার্ননের মত, থর্নডাইক এবং গার্ডনার, এই কজন আধুনিক মনোবিজ্ঞানীর ধারণা এখানে দেওয়া আছে। প্রথমে বলছে দেখো, হেব, মনোবিদ হেব বুদ্ধিকে দুটি ভাগে ভাগ করেছেন। একটি হচ্ছে এ বুদ্ধি এবং আরেকটি হচ্ছে বি বুদ্ধি। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসে যে এ বুদ্ধি এবং বি বুদ্ধির কথা বলেছেন কে? তাহলে সেখানে বলবো মনোবিদ হেব। বা শুধু বললো যে এ বুদ্ধির কথা কে বলেছেন, বা শুধু বললো বি বুদ্ধির কথা কে বলেছেন, আমরা বলবো মনোবিদ হেব। বা বললো যে হেবের মতে বুদ্ধি কয় প্রকার এবং কি কি, তখন বলবো আমরা দুই প্রকার, এ বুদ্ধি ও বি বুদ্ধি। এই ধরনের শর্ট প্রশ্ন কিছু আসে। এবার দেখো, বলছে ক্যাটেল, মনোবিদ ক্যাটেল বুদ্ধিকে কটি ভাগে ভাগ করেছেন? দুটি, তরল বুদ্ধি আর কেলাসিত বুদ্ধি। সেম ঘুরিয়ে প্রশ্ন করতে পারে, তরল বুদ্ধি ও কেলাসিত বুদ্ধির কথা কে বলেছেন? মনোবিদ ক্যাটেল। তারপরে নেক্সট আমরা দেখব জীববিজ্ঞানীদের মতে বুদ্ধি কয় প্রকার। জীববিজ্ঞানীরা বুদ্ধিকে দুটি ভাগে ভাগ করে আলোচনা করেছেন। একটি হচ্ছে জন্মগত বুদ্ধি এবং অন্যটি হচ্ছে প্রকাশমান বুদ্ধি। এবার আমরা প্রত্যেকটা ভাগ, শ্রেণীবিভাগ আমরা পরপর ডিটেলসে আলোচনা করব। আমরা আগে প্রথমটা দেখে নিই সবারগুলো। ভার্নন বলেছেন, ভার্ননের মতে ভার্নন এক প্রকার বুদ্ধির কথাই বলেছেন, সেটি হচ্ছে সি বুদ্ধি। আমরা প্রত্যেকটা ডিটেলসে পরে আসছি। নেক্সট থর্নডাইক তিন ধরনের বুদ্ধির কথা বলেছেন। নাম্বার 1 বিমূর্ত বুদ্ধি, নাম্বার 2 কার্যকরী বুদ্ধি এবং নাম্বার 3 সামাজিক বুদ্ধি। তাহলে থর্নডাইক বুদ্ধিকে কয় ভাগে ভাগ করেছেন? তিনটি ভাগে, বিমূর্ত বুদ্ধি, কার্যকরী বুদ্ধি, সামাজিক বুদ্ধি। নেক্সট আমরা দেখব মনোবিদ গার্ডনার। মনোবিদ গার্ডনার বুদ্ধিকে 7টি শ্রেণীতে ভাগ করেছেন। কি কি সেগুলি আমরা একটু দেখে নিই। বলছে ভাষাগত বুদ্ধি, যৌক্তিক বুদ্ধি, স্থান সংক্রান্ত বুদ্ধি, সংগতিধর্মী বুদ্ধি, শরীর সংক্রান্ত বুদ্ধি, অন্তর্ব্যক্তিত্ব বুদ্ধি এবং আন্তর্ব্যক্তিত্ব বুদ্ধি। এবার এই বিষয়গুলি কি আমরা সেগুলো এখানে পরপর আলোচনা করব। এখানে একটা জিনিস বলে রাখি প্রথমেই, এখানে দেখো মনোবিদ হেব এ বুদ্ধির কথা বলেছেন, মনোবিদ ক্যাটেল তার দুটি ভাগে তরল বুদ্ধির কথা প্রথমে বলেছেন এবং জীববিজ্ঞানীদের মতে প্রথমে তারা জন্মগত বুদ্ধির কথা বলেছেন। তোমরা এখানে একটা জিনিস মনে রাখবে, মনোবিদ হেব ক্যাটেলের তরল বুদ্ধি, মনোবিদ হেবের এ বুদ্ধি, ক্যাটেলের তরল বুদ্ধি এবং জীববিজ্ঞানীদের জন্মগত বুদ্ধি, এই তিনটে বুদ্ধির ক্যাটাগরি কিন্তু একই, মানে সংজ্ঞা একই। এই তিনজন এই তিনটে বুদ্ধি বলতে একই বুদ্ধির কথা বলেছেন। আমরা সেখানে সংজ্ঞায় আমরা এটা আগে দেখি। তাহলে কি বললাম, এই যে তিন ধরনের মনোবিজ্ঞানী তারা এ বুদ্ধি, তরল বুদ্ধি এবং জন্মগত বুদ্ধির একই সংজ্ঞা দিয়েছেন। তাই এই তিনটি সংজ্ঞা আমরা একসঙ্গে বলবো, ঠিক আছে? তাহলে এসো আমরা প্রথমের সংজ্ঞাগুলো দেখে নিই। তাহলে দেখো, আমরা প্রথমটা আলোচনা করি, হেবের মতে বুদ্ধির শ্রেণীবিভাগ। বলছে যে এ বুদ্ধি বা তরল বুদ্ধি বা জন্মগত বুদ্ধি। দেখো একই সঙ্গে পয়েন্ট করে বলা আছে। কি বলেছে? যে হেবের এ বুদ্ধি, ক্যাটেলের তরল বুদ্ধি, জীববিজ্ঞানীদের মতে জন্মগত বুদ্ধি রূপের অনুরূপ। তাহলে কি বললাম দেখো, সেই এই জায়গাটা কিন্তু বলছে হেবের এ বুদ্ধি, ক্যাটেলের তরল বুদ্ধি এবং জীববিজ্ঞানীদের জন্মগত বুদ্ধি
বুদ্ধির রূপের অনুরূপ। অর্থাৎ বুদ্ধি হলো জন্মগত মানসিক রূপের ক্ষমতা, যা জিন সংগঠনের মাধ্যমে পূর্বপুরুষ থেকে পাওয়া যায় এমন এক শক্তি, যা ব্যক্তির মানসিক ক্ষমতার বিকাশ ঘটাতে সাহায্য করে। তাহলে তিনটে সংজ্ঞা, এই তিনটে কনসেপ্ট কিন্তু আমরা একটা সংজ্ঞার মধ্যে এখানে আমরা পেলাম। বোঝা গেল বিষয়টি? এবার আমরা দেখব বিবুদ্ধি, কেলাসিত বুদ্ধি আর প্রকাশমান বুদ্ধি। ঠিক এই তিনটে যেমন একই সঙ্গে ব্যাখ্যা করা হয়েছে, ঠিক পরবর্তীতে এই বিবুদ্ধি, কেলাসিত বুদ্ধি এবং প্রকাশমান বুদ্ধি এই তিনটেকেও একসঙ্গে এখানে আলোচনা করা হয়েছে। মানে এই তিনটি ধারণাও একই ধরনের ধারণা। ঠিক আছে, তো সেটা আমরা দেখি কি বলছে। তাহলে দেখো এখানে একইভাবে সংজ্ঞাটা দেওয়া হয়েছে, বিবুদ্ধি অথবা কেলাসিত বুদ্ধি অথবা প্রকাশিত বুদ্ধি। ঠিক আমরা যেখানে আগের মতো দেখছি এখানটায় বলছে হেবের বিবুদ্ধি, ক্যাটেলের কেলাসিত বুদ্ধি, জীববিজ্ঞানীগণের প্রকাশিত রূপের অনুরূপ। তার মানে এই তিনটে বুদ্ধি বলছে একই ধরনের বুদ্ধি। এখানে কি বলছে, আগেরটাই বলেছিল এ বুদ্ধি আর যে কথাগুলো বলেছে সেগুলো ছিল সব জন্মগত, কিন্তু এখানে বলছে দেখো এই বুদ্ধিগুলো কি, এই বুদ্ধি জন্মগত নয়, অর্জিতও নয়। জন্মগত ক্ষমতা ও পরিবেশের মিথস্ক্রিয়ার ফল ব্যক্তির আচরণের মধ্যে যেভাবে প্রকাশিত হয় তাই হলো প্রকাশমান বুদ্ধি। পরিবেশের পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই বুদ্ধির পরিবর্তন লাভ করে। তাই বোঝা গেল। এবার আমরা দেখব মনোবিদ ভার্নন। আমরা এখানে দেখো তাহলে আমাদের প্রথম একটা, দুটো, তিনটে পার্ট, তিনটে বিজ্ঞানীর মতে আমরা এখানে কমপ্লিট করলাম। এবার দেখব আমরা ভার্ননের মতে বুদ্ধি কয় প্রকার এবং কি কি। তাহলে ভার্ননের মতে বুদ্ধি এক প্রকার, সেটা হচ্ছে সি বুদ্ধি। তাহলে সি বুদ্ধি সম্পর্কে আমরা দেখি। দেখো আমি প্রথমেই বলেছি এখানে শর্ট কোশ্চেন আসবে এখান থেকে, অতএব এখানে শর্টের মতো করেই দেখানো হচ্ছে বিষয়টি। এবার বলছে দেখো ভার্ননের মতে বুদ্ধি। ভার্নন, মনোবিদ ভার্নন 1955 খ্রিস্টাব্দে সি বুদ্ধির কথা বলেছেন। তাহলে এটা কিন্তু একটা শর্ট কোশ্চেন। মনোবিদ ভার্নন কত খ্রিস্টাব্দে সি বুদ্ধির কথা বলেছেন? 1955 খ্রিস্টাব্দে। বা মনোবিদ ভার্নন 1955 খ্রিস্টাব্দে কোন বুদ্ধির কথা বলেছেন? সি বুদ্ধির কথা বলেছেন। এখানে একটু বলেছে সঙ্গে দেখো, মনোবিদ ভার্নন পরীক্ষার দ্বারা বুদ্ধাঙ্ক নির্ণয় করে যে বুদ্ধি প্রকাশ করেন তাই হলো সি বুদ্ধি। পরীক্ষা আসতে পারে যে ভার্ননের মতে সি বুদ্ধি কি, তখন আমরা বলবো যে মনোবিদ ভার্নন পরীক্ষার দ্বারা বুদ্ধাঙ্ক নির্ণয় করে যে বুদ্ধি প্রকাশ করেন তাই হলো সি বুদ্ধি। বোঝা গেল? তাহলে আমাদের ভার্ননের মতে বুদ্ধি হয়ে গেল। এবার আমরা দেখব থর্নডাইকের মতে তিন প্রকার বুদ্ধি, বিমূর্ত বুদ্ধি, কার্যকরী বুদ্ধি, সামাজিক বুদ্ধি। তাহলে থর্নডাইক কয় প্রকার বুদ্ধির কথা বলেছেন? তিন প্রকার। তাহলে এবার দেখো মনোবিদ থর্নডাইকের প্রথম যে বুদ্ধির কথা বলেছেন বিমূর্ত বুদ্ধি। কি বলছেন? বিমূর্ত চিন্তনের জন্য যে বুদ্ধির প্রয়োজন হয় তাই হলো বিমূর্ত বুদ্ধি। অর্থাৎ কি কি বিমূর্ত চিন্তা? শব্দ, অক্ষর, সংখ্যা, চিন্তা, কল্পনা, যুক্তি, বিচারকরণ ইত্যাদির পরিপ্রেক্ষিতে প্রতিক্রিয়া করার যে ক্ষমতা তাই হলো বিমূর্ত বুদ্ধি। বোঝা গেল? নেক্সট নাম্বার 2 বলছে কার্যকরী বুদ্ধি। দৈনন্দিন জীবনে বাস্তবমুখী কাজ করার জন্য যে বুদ্ধির প্রয়োজন হয় তাই বলছে কার্যকরী বুদ্ধি। আমাদের প্রত্যেক দিনের জীবনে বাস্তবমুখী কাজ করার জন্য বা বেঁচে থাকার জন্য আমরা যে সকল কাজকর্মগুলো করি সেই করার জন্য যে বুদ্ধির প্রয়োজন হয় সেটাই হচ্ছে কি বুদ্ধি? কার্যকরী বুদ্ধি। তাই হলো কার্যকরী বুদ্ধি বা মুক্ত বুদ্ধি। তাহলে কার্যকরী বুদ্ধির এখানে আরেকটা নাম কি? মুক্ত বুদ্ধি। পরীক্ষায় আসতে পারে যে কার্যকরী বুদ্ধির অপর নাম কি বা মুক্ত বুদ্ধির আরেক নাম কি? কার্যবুদ্ধি। বোঝা গেল? কার্যকরী বুদ্ধি। নেক্সট আমাদের 3 নম্বর ভাগে বলেছে সামাজিক বুদ্ধি। দৈনন্দিন জীবনে সামাজিক পরিস্থিতিতে যথাযথ ক্রিয়া প্রতিক্রিয়ার জন্য যে বুদ্ধির প্রয়োজন হয় তাই হলো সামাজিক বুদ্ধি। অর্থাৎ সমাজে মানুষের সঙ্গে মেলামেশা করার জন্য বা সমাজে বড়দের শ্রদ্ধা, ছোটদের ভালোবাসা,
এগুলো করার জন্য, যে ধরনের বুদ্ধি বা সমাজের সঙ্গে মিথস্ক্রিয়া করার জন্য, প্রতিক্রিয়া করার জন্য আমাদের যে বুদ্ধির প্রয়োজন হয় সেটাই হচ্ছে সামাজিক বুদ্ধি। বোঝা গেল? তাহলে আমরা থর্নডাইকের বুদ্ধি ব্যাখ্যা দেখলাম। এবার আমরা দেখব গার্ডনার যে 7 প্রকার বুদ্ধির কথা বলেছেন সেগুলি। তাহলে আমরা এখানে প্রথমেই দেখব, দেখো মনোবিদ গার্ডনার 1983 খ্রিস্টাব্দে, সালটা অবশ্যই মনে রাখতে হবে, 1983 খ্রিস্টাব্দে তার থিওরি অফ ইন্টেলিজেন্স বইতে 7 প্রকার বুদ্ধির কথা বলেছেন। এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তাহলে মনোবিদ গার্ডনার কত সালে কোন বইতে তার বুদ্ধি প্রকাশ করেছিলেন? 1983 খ্রিস্টাব্দে থিওরি অফ ইন্টেলিজেন্স বইতে 7 প্রকার বুদ্ধির কথা বলেছিলেন। সেগুলি কি কি আমরা দেখে নিই। 1 নম্বর বলছে ভাষাগত বুদ্ধি। কি, এখানে ভাষাকে তাহলে কাজে লাগাতে হবে। বলছে যে ভাষামূলক দক্ষতা বিকাশের জন্য যে বুদ্ধির প্রয়োজন হয় তাকে ভাষাগত বুদ্ধি বলে। একদম সোজাসুজি বলা। তারপরে নেক্সট বলছে কি, যুক্তি নির্ভর গাণিতিক বুদ্ধি। বলছে যুক্তিবিদ্যা ও গণিতের কর্ম সম্পাদনের জন্য যে বুদ্ধির প্রয়োজন হয় তাই হলো যুক্তি নির্ভর বুদ্ধি। আমরা পয়েন্টের সঙ্গেই এখানে ব্যাখ্যাগুলোর অনেকটা মিল পেয়ে যাচ্ছি। তারপর বলছে স্থান সংক্রান্ত বুদ্ধি। স্থান সম্পর্কিত সংগঠন বা অনুরূপ ক্ষেত্রে দক্ষতা বিকাশের জন্য যে বুদ্ধির প্রয়োজন হয় তাকে স্থান সংক্রান্ত বুদ্ধি বলে। নেক্সট আমরা দেখছি সঙ্গীত ধর্মী বুদ্ধি। সঙ্গীতে দক্ষতা অর্জনের জন্য যে বুদ্ধির প্রয়োজন হয় তাই হলো সঙ্গীত ধর্মী বুদ্ধি। একদম সোজা সবটার সংজ্ঞা। নেক্সট বলছে শরীর সংক্রান্ত বুদ্ধি। শরীরের কোনো অংশকে যখন উদ্দেশ্যমূলক কর্মসম্পাদনের জন্য ব্যবহার করতে যে বুদ্ধির প্রয়োজন হয় তাকে শরীর সংক্রান্ত বুদ্ধি বলে। নেক্সট অন্তর্ব্যক্তিত্ব বুদ্ধি। ব্যক্তির নিজের ক্ষমতা সম্পর্কে জানার জন্য যে বুদ্ধির প্রয়োজন হয়। তাহলে অন্তর্ব্যক্তিত্ব আর একটা আছে আন্তর্ব্যক্তিত্ব। এই দুটো কিন্তু একটু খেয়াল রাখতে হবে। অন্তর্ব্যক্তিত্ব মানে ব্যক্তির নিজের, আর আন্তর্ব্যক্তিত্ব মানে অন্য ব্যক্তির। ঠিক আছে? তাহলে অন্তর্ব্যক্তিত্ব বলছে ব্যক্তির নিজের ক্ষমতা সম্পর্কে জানার জন্য যে বুদ্ধির প্রয়োজন হয় তাকে অন্তর্ব্যক্তিত্ব বুদ্ধি বলে। বোঝা গেল? তাহলে আন্তর্ব্যক্তিত্ব কি? এখানে বলছে যে আন্তর্ব্যক্তিত্ব বুদ্ধি কোনো ব্যক্তি কর্তৃক অন্যান্য ব্যক্তিদের সম্পর্কে জানার জন্য যে বুদ্ধির প্রয়োজন হয় তা হলো আন্তর্ব্যক্তিত্ব বুদ্ধি। তাহলে অন্তর্ব্যক্তিত্ব হলো নিজের জানার জন্য, আর আন্তর্ব্যক্তিত্ব হচ্ছে অন্য ব্যক্তির জানার জন্য। তাহলে বোঝা গেল? এই ছিল আজকে আমাদের আধুনিক বুদ্ধির ধারণা। আমরা পরবর্তী ভিডিওতে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হলো বুদ্ধির প্রধান প্রধান বৈশিষ্ট্য। সঙ্গে থাকার জন্য এবং ভিডিওটি পুরোপুরি দেখার জন্য ধন্যবাদ।